জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপি। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল, এরপর একে একে জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে আলাদা আলাদা করে ব্রিফ করে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রতিটি দল। বিএনপি জানায়, প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে সংস্কার শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করেছে জামায়াত ইসলামী। আর সংস্কার, বিচার, নির্বাচনী রোডম্যাপ একই সঙ্গে দাবি করেছে এনসিপি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। না, এটা স্পেসিফিক কোন রকমের এরকম কথা হয় নাই, উনি স্পেসিফিক জানান নাই। আমরা আমাদের দাবিগুলো করেছি, বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন, সেই জন্য আমরা অপেক্ষা করব। সন্তুষ্ট কিনা আমরা কোনো সময় বেঁধে দেইনি, আমরা কমফোর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি, এবং এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করব তখন আপনাদের মাধ্যমে জানাই দেব। যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়, জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা, এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে, এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার, সেটি এর মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে, এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয়, এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। এদিকে জাতীয় নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগেও হওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো, এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত, সেটা তো সম্ভব না। এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে, এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে। জনগণের কাছে নির্বাচিত সরকার ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ মন্তব্য করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জোট করার জন্য কোনো দল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। শনিবার বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে একথা বলেন বিএনপি নেতারা। বৃষ্টির মধ্যেই তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। বিকেলের মধ্যেই বর্ণিল হয়ে ওঠে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠের সমাবেশ মাঠ। ব্যানার ফেস্টুনে তুলে ধরা হয় নানা ধরনের স্লোগান। বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নয়, তবে ছাত্র উপদেষ্টাদের পরামর্শে দেশ চালালে সেটি ভালো হবে না। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। তাকে রাত্রে
চট্টগ্রাম বন্দর তুলে দেবে, এটা তো জনগণের প্রশ্ন। এটা রাজনৈতিক দল এই প্রশ্ন নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ। সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে মগবাজারে শুরা অধিবেশনে তিনি বলেন, কোনো দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতির ফের সংকটে পড়লে এর দায় কেউ এড়াতে পারবে না। বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির। তবে সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নাই, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দাবি করেছে দলটি। দুপুরে বাংলা মোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে আরও একটি এক এগারোর দিকে ঠেলে দিচ্ছে। আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে, এমন বিবৃতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব পালনে অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং আন্দোলন কর্মসূচিতে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। শত বাধার মধ্যে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, তবে সরকারের সক্রিয়তা, সংস্কার, উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সবার সাথেই থাকছেন। শনিবার একনেক বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় আরও জানান, সভায় 9টি প্রকল্পের জন্য 11,851 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সকালে বাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো হচ্ছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোতে সংশোধিত উন্নয়ন প্রকল্প। এছাড়া নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দেন।
সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কী কী প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি, এবং বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটাই তো আমাদের আসল কাজ। সেই কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। স্বৈরাচার হাসিনার দ্রুত বিচার না হলে দেশের মানুষ বিপদে পড়বে। এজন্য হাসিনার বিচার নিয়ে উপদেষ্টাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। শনিবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আয়োজিত সভায় তিনি বলেন, একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কার করতে হবে। রক্তের দাগ শুকায় যায়, সুতরাং খুনির বিচার খুব জরুরি। খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হতে হবে, হাসিনার দোষরদের বিচার হইতে হবে, হাসিনার বিচার হইতে হবে। এবার দৃশ্যমান দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই। সংস্কারের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শনিবার বিকেলে নোয়াখালীর চাটখিলে বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। আমরা তো সংস্কার চাই। তারেক রহমান সাহেব 1 বছর আগে 1.5 বছর আগে দফা সংস্কার কথা বলছে। আমরা নেতা কর্মীরা গ্রামে সংস্কার কর্মসূচি করছি। আপনারা তো সেগুলোই তো করেছেন। কি করেছেন আপনারা? 10-11 মাসে সংস্কারের কথা বলে আপনারা বিনা ভোটে ক্ষমতা থাকতে চান। আপনারা এটা হবে না। জুলাই স্পিরিট ভেঙে গেলে এর দায় রাজনৈতিক শক্তিগুলোকে নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশের চলমান সংকট মোকাবেলায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ডক্টর ইউনূসকে এই আসনে বসিয়েছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, শহীদের পরিবার ও আহতরা। প্রধান উপদেষ্টা তাদের ফেলে যেতে পারেন না। তাছাড়া ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের 1 সেকেন্ডেরও বৈধতা থাকবে না বলে দাবি তার। বলেন, বিচার ও সংস্কারের কথা না বলে দলটি শুধু নির্বাচন দাবি করছে, যা দিল্লির প্রেসক্রিপশন বলেই মনে করছে ছাত্র জনতা। অন্যদিকে এনসিপির সমালোচনা করে বলেন, জুলাই ঐক্য বিনষ্ট করছে দলটি। দেশের চলমান সংকট নিরসনে সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা, ডক্টর ইউনূসকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বৃদ্ধি ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আবারও বলছি কেউ কেউ, ক্ষমতাকে 5 বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান। ডক্টর ইউনূস যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছে নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন, এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কোনো কারণে যদি জুলাই হেরে যায়, বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয়, এর প্রধান দায় বাংলাদেশের দুটো। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে। আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো? সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া। অবিলম্বে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়। সিনেট ভবনের সামনে দুপুর 1:45 থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখলেও তা পূরণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অন্যতম কারণ, এখনও পর্যন্ত প্রশাসনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন না হওয়া। তাই দ্রুত ডাকসুর তফসিল ঘোষণার দাবি জানায় সংগঠনটি। একই সাথে সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি তুলে ধরা হয় বিক্ষোভ সমাবেশে। ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হলে শিক্ষার্থীরা অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষতা থাকবে না। আমরা অনেক আশা দেখেছিলাম, আমরা অনেক ভরসা দেখেছিলাম, কিন্তু
অগাস্ট পরবর্তী যে প্রশাসন বসেছিল তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা বলতে চাই গণ অভ্যুত্থানের যে ফার্স্ট প্রায়োরিটি ছিল, যে স্পিরিট ছিল, সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের জন্য একটা আমূল পরিবর্তন নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গন নিশ্চিত করা, যে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবেন। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আশা জনগণ করেছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন পীড়ন বন্ধসহ ৭ দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, বিদ্যুৎ বিভাগ হল বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সবচেয়ে বড় জায়গা। অবিলম্বে এই খাতের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এই যে বিদ্যুৎ সেক্টরে সরকারি নীতি এমন ভাবে করা হচ্ছে যাতে দুর্নীতি আর লুটপাটটা করা যায়। আমরা এই সরকারকে বলবো, অবিলম্বে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, গ্রেফতারের আওতায় আনেন, বিচারের আওতায় আনেন এবং জনগণের সম্পদ, লুণ্ঠিত সম্পদ উদ্ধার করেন। ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ পরিচালনার দায়িত্ব থেকে সরাতে চায় এমন অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শনিবার লক্ষ্মীপুরে দলের জেলা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এদেশের জনগণ অবশ্যই সচেতন, কোনো অবস্থাতেই রয়ের ফাঁদে এদেশের জনগণ পা দিবে না। কাজী ইউনূস সরকারের সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান, আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে, তারা রয়ের রাজনীতি করে, তারা এদেশের শত্রু, মানবতার শত্রু, তারা এই জনগণের শত্রু। জুলাইয়ের সর্বশেষ শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 10টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ নিয়ে আসা হয়। জানাজায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বিএনপি, এনসিপি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জানাজায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এর আগে বৃহস্পতিবার রাত 11টা 10 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান। আমরা প্রত্যেকটি খুনের পাত্র নিব একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে। আমরা প্রত্যেকটা চক্ষু অন্ধকারী ভাইয়ের প্রতিশোধ নিব। আগামীতে কেউ যদি আবার প্রতিবাদী হতে চাই তাদেরকে প্রতিরোধ করে। আইন উপদেষ্টা আসিফুল স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি ভেবে যান, ছাত্রদল দায়িত্ব নেবে। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচার করা টাকা ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। শনিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআইগুলোকে 240 কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন 0.5% কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। সরকার ও এডিবির সহায়তায় এই পাইলট প্রোগ্রামে এদিন চুক্তিবদ্ধ হয়েছে 5টি বেসরকারি ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। প্রকল্পের উদ্বোধন শেষে গভর্নর জানান, শিগগিরই বাজারে আসছে 1000, 50 ও 20 টাকার নতুন নোট, যাতে থাকবে না কোনো ব্যক্তির ছবি। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসব। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে, 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না।
দাবি আদায়ে যেখানেই বাধা সেখানেই অবস্থানের হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। শনিবার বিকেলে এনবিআর ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, রোববারও দেশের সকল ট্যাক্স, কাস্টম ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে কর্মবিরতির আওতামুক্ত থাকবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। 4 দফা দাবি আদায়ে আন্দোলনে শনিবারও পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যাতে অর্থ বছরের শেষে থমকে গেছে রাজস্ব আহরণ, যা তৈরি করতে পারে বড় ধরনের রাজস্ব ঘাটতি। 12 মে জারি করা এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ 2025 বাতিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবির সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। আমরা ইচ্ছা করে এখানে বসিনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে একটা অস্থিরতা তৈরি করা একটা পায়তারা চলছে, এর জন্য আমরা দায়ী না। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 2, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। 3, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনগণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবং 4, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি বলবো শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে এখন থেকে মূল্য পরিশোধ করতে হবে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সন্ধ্যায় গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম 2025-এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ঢাকার 4 নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার শিগগিরই চুক্তি বাস্তবায়নে যাচ্ছে। এছাড়া পুনরুদ্ধার করা হবে তুরাগ নদী ও গাজীপুরের দখল হওয়া খাল ও বনভূমি। অনুষ্ঠানে উপদেষ্টার কাছে নদী ও জলাভূমি রক্ষায় 16 দফা প্রস্তাবনা তুলে ধরে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরিফিন। পরিবেশ, বন, জলবায়ু পরিবেশ রক্ষার বিষয়ে কোনো কিছু আমরা আরো 15-20 দিন আগে পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার দেশের রাজনীতিতে পুঁজিবাজারের অবস্থান নিয়ে আলোচনায় একথা বলেন তিনি। দেবপ্রিয় বলেন, বাজারে সুশাসন ফিরিয়ে আনতে না পারলে বিনিয়োগ বাড়বে না বলে জানান তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবন্ধে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, 1996 ও 2010-এর ধসের সাথে জড়িতদের বিচার না হওয়ায় বাজারে বারবার কারসাজির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ বিনিয়োগকারী। তাই নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানান তিনি। সেই সাথে যারা অপরাধ করেছে তাদেরকে এতদিন রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া হয়নি, কিন্তু আগামীতে শেয়ার বাজারের আস্থা ঠিক রাখতে শাস্তি নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা জানান, পুঁজিবাজার বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। দীর্ঘমেয়াদী অর্থায়নে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পুঁজিবাজার নিজে কোনো সময় একা চলতে পারে না যদি তার সাপোর্টিং অর্গানাইজেশনসগুলো ঠিক না থাকে। ব্যাংক যদি ঠিক না থাকে, আপনি যদি ঠিক মতো তারল্য না পান মার্জিন লোনের ব্যাপারে বা মার্চেন্ট ব্যাংকের যদি পারফরমেন্সের ইস্যু ওঠে, এগুলি যদি ঠিক না থাকে তাহলে সম্ভব না। এই যে যেই সমস্ত প্রতিষ্ঠান মিলে পুঁজিবাজারকে পরিচালন করে এবং তাকে দেখভাল করার দায়িত্বে আছে, তাদের সুশাসন নিশ্চিত করার দায়িত্বে আছে, তারা কি প্রত্যেকে যে যার নিজের দায়িত্ব পালন করে কি করে? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের
সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শনিবার দুদক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতা অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন তৌফিকা করিম এর নামে 56 কোটি 61 লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। শনিবার দুদকের এক নিয়মিত ব্রিফিংয়ে একথা জানানো হয়। দুদক জানায়, তৌফিকা করিমের নামে 88 ব্যাংক অ্যাকাউন্টে 384 কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করেছে। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তার নামে মামলা হয়েছে বলে জানায় দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ 56 কোটি 61 লাখ 56,298 টাকা, আর 88টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি সন্দেহজনক লেনদেন করেছেন 374 কোটি 51 লাখ 47,984 টাকা। মামলার প্রেক্ষিতে তদন্ত টিম গঠন হবে। তদন্ত কর্মকর্তা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করবে। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। 22 মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে কেন্দ্র করে পাঠানো নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী। তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। তাই আজকে আমি জনাব সাজিদ সাহেবকে 2 ঘন্টার নোটিশ প্রাপ্তির পরে 2 ঘন্টা সময় দিয়ে একটা আদালত অবমাননার নোটিশ দিয়েছি এবং এই নোটিশে আমি বলেছি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। পার্বত্য চট্টগ্রামের সংকট মোকাবেলায় 23 দফা সুপারিশ উপস্থাপন করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। শনিবার বিকেলে মহাখালীর সেনা কল্যাণ সংস্থায় আয়োজিত সেমিনারে এসব সুপারিশ তুলে ধরা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, কিছু উগ্রবাদী সংগঠন পাহাড়ের পরিস্থিতি দিনকে দিন উত্তপ্ত আর জটিল করে তুলছে। পার্বত্য চট্টগ্রামে এখন শান্তি, সহাবস্থান আর উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তিনি। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রাখার পক্ষে মত দেন বক্তারা। সেমিনারে অংশ নেন বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করা সামরিক কর্মকর্তারা। হলো যখন বাংলা বডি ল্যাঙ্গুয়েজ সেটা ছিল একটা ফাইটিং হয়ে পড়েছে। 100 ভাগের 1 ভাগ মানুষ পুরো পার্বত্য চট্টগ্রামের উপর তাদের দখল প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে, বিদেশিদের সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং আমাদের দেশ থেকে এই মূল্যবান অংশটুকু বিচ্ছিন্ন করার জন্য তারা সেই বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার উপর নির্ভর করে। সেই জন্য আমরা এই ধরনের দাবি কোনোভাবেই মেনে নেব না এবং এটা সম্বন্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এটা জিয়ে রাখতে হবে আমাদের দাবিটা, এটা আপনারা সবসময় মনে রাখবেন। কক্সবাজার থেকে মিয়ানমারে নৌপথে সিমেন্ট পাচারের সময় 5 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়।
শনিবার ভোর রাতে কক্সবাজারের নাজিরার টেক উপকূলবর্তী সাগরে একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় ট্রলারটি দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হয়। ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দিলে চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ট্রলারে থাকা 5 জন পাচারকারীকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে 340 বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করা 24 বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি জানায় শুক্রবার দুপুর থেকে করলা ক্যাম্পে বিএসএফ ভারতে অভিবাসনরত কিছু বাংলাদেশিকে পুশিন করার জন্য জড়ো করে। তখন বিজিবির পক্ষ থেকে জানানো হয় অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশিন করতে দেয়া হবে না। পরে এ ঘটনায় মাঝরাতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অভিবাসনরত বাংলাদেশি নাগরিক হলে তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের গ্রহণ করা হবে। পরবর্তীতে যাচাই বাছাই করে 8 শিশু 8 নারী সহ 24 জনকে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বরিশাল বিভাগের 6টি জেলা ও 42টি উপজেলায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি মেলা। শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিভাগীয় প্রশাসন। ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও স্বচ্ছ করতে প্রযুক্তি নির্ভরেই উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ সময় জানানো হয় 25 থেকে 27 মে পর্যন্ত মেলায় নাগরিকরা পাবেন নামজারি, ভূমি উন্নয়ন কর, সার্টিফাইড কপি ও বিভিন্ন ভূমি সেবা। তাৎক্ষণিক সেবার পাশাপাশি তথ্য সহায়তাও দেবে সেবা বুথগুলো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আলী। উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার পেয়েছে। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করে বাংলাদেশের কোনো সিনেমা পুরস্কার পেল। উপকূলীয় একটি শহরের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে, যেখানে গান গাইতে দেওয়া হয় না নারীদের। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায় শহরে। কান উৎসবের অফিসিয়াল সাইটে এভাবেই তুলে ধরা হয় সিনেমার গল্প। সিনেমাটিতে আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় ডক্টর আলা আল নাজ্জার নামে ব্রিটিশ নারী চিকিৎসকের 10 সন্তানের 9 জনই নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। ইসরায়েলি সেনারা নাজ্জারের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা করলে নিহত হন তার সন্তানরা। আহত হন ডাক্তার নিজেও। খান ইউনিস শহরের আল নাসের হাসপাতালে সার্জন হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। এক বিবৃতিতে আইডিএফ জানায়, শুক্রবার গাজা ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক হামলা করে তারা। এতে নিহত হন অন্তত 74 ফিলিস্তিনি। এদিকে গাজায় ত্রাণ বহনকারী ট্রাক লক্ষ্য করে বোমা ছুড়েছে ইসরায়েলি সেনারা। সেখানে অনাহারে কাতরাচ্ছে লাখো ফিলিস্তিনি। এই পরিস্থিতিকে সর্বোচ্চ অমানবিক পরিস্থিতি বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রায় অর্ধযুগ পর সিরিয়ার উপর আনা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে 2019 সালে সিরিয়ার ওপর আরোপ করা গুরুতর নিষেধাজ্ঞাগুলো 6 মাসের জন্য শিথিল করা হলো। পুরো বিষয়টি বাস্তবায়নে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়া সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক, দেশটির কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটিও সাময়িকভাবে প্রত্যাহার করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। তবে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে না নেয় এই সিদ্ধান্তের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সিরীয় নাগরিকদের দাবি, 13 বছর ধরে গৃহযুদ্ধের কবলে থাকা দেশটির অর্থনীতি পুনর্গঠনে ওয়াশিংটনকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড এখন সাকিব আল হাসানের।
দুবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন রিশাদ, কিন্তু একই সময়ে পুরো দমে ব্যর্থ আরেক বাংলাদেশি তারকা সাকিব। ব্যাট বল দুটোতেই চরম হতাশার দিন গেছে তার। একই সঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড। এতদিন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ 0 রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। সব মিলিয়ে 32 বার টি-20তে 0 রানে আউট হয়ে সৌম্যকে ছাড়িয়ে গেলেন সাকিব। বল হাতেও সাকিব ছিলেন সাদামাটা, 3 ওভারে 27 রান দিয়েছিলেন উইকেট শূন্য। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-20তে সর্বাধিক ডাক মারার তালিকায় আছেন সাকিব 8 নম্বরে এবং সৌম্য আছেন 9 নম্বরে। সর্বোচ্চ 48টি ডাক নিয়ে সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন। বত্রিশ দলকে নিয়ে 26 মে শুরু হচ্ছে বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ঢাকায় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সাংবাদিকদের মিলন মেলার আয়োজন। 32টি মিডিয়া হাউস 8 গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। 8 গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি ও জার্সি উন্মোচন আজ অনুষ্ঠিত হয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে। গ্রুপ ডিতে এখন টিভির সঙ্গী কালবেলা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24। প্রথম ম্যাচে এখন টিভির প্রতিপক্ষ বাংলাদেশ প্রতিদিন। আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের নিয়ম নীতি সহ ফেয়ার প্লে মেনে মাঠে নামার আহ্বান জানানো হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।